সেল ডিভিশন। সেলের প্রতিশব্দ কি? বাংলা কোষ। তোমার গ্রিক ল্যাটিন এগুলো ওয়ার্ড থেকে মানে আমাদের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো মূল মূল ওয়ার্ড গুলো আসছে গ্রিক অথবা ল্যাটিন ওয়ার্ড থেকে। আচ্ছা, সেলের আরেকটা প্রতিশব্দ শিখবো আমরা, কোষ শিখবো না, কোষ তো আমরা সবাই জানি। সেলের প্রতিশব্দ হচ্ছে হলো তোমার সাইট, জানার কথা। তাহলে সাইট মানে, সেল মানে সাইট, সাইট মানে হচ্ছে কোষ। ওকে, ডিভিশন মানে আমরা জানি দুটো ডিভাইড হয়ে যাওয়া, আলাদা হয়ে যায়। তাহলে কোষ কিভাবে ডিভাইডেড হয়ে যায় সেগুলো নিয়ে পড়বো। আচ্ছা, তো প্রথম দিকে কিছু বিজ্ঞানীর নাম দেওয়া আছে, বিজ্ঞানীর নামগুলো আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না। আমি ম্যাক্সিমাম বিজ্ঞানীর নামে আমাদের কোনো কিছু মনে রাখা লাগে না। আরেকটা বিষয়, আমরা কখনো সাল মনে রাখবো না, কে কত সালে কি আবিষ্কার করছে সাল একেবারেই ভুলে যাও, কোনো সালই মনে রাখবে না। তবে এক্ষেত্রে তুমি কোন বিজ্ঞানী প্রথম কোষ বিভাজন এগুলা লক্ষ্য করছে এটা একটু মনে রাখবা। এই ক্ষেত্রে কিভাবে মনে কিভাবে মনে রাখবা? আচ্ছা, প্রথম কোষ কোন জায়গায় শুরু হয়েছিল? মানে পৃথিবীতে প্রথম কোষের আবির্ভাব করছে কিভাবে? ইভলিউশন অনুযায়ী। যদি ইভলিউশন এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কেউ বলে সত্য কেউ বলে সত্য না। আমরা বায়োলজি পড়ার সাথে ধরে নিতেছি ইভলিউশনের মাধ্যমে আস্তে আস্তে উন্নত হয়েছে। তো ইভলিউশন প্রথমে এক কোষ যখন তৈরি হয়েছে, কোন জায়গায় তৈরি হয়েছিল? কোষের মেইন উপাদান হলো পানি। আমাদের বলছে পানি হলো তোমার, পানির অপর নাম জীবন। বেশিরভাগ কোষ হলো পানি, প্রোটোপ্লাজম 90% হলো পানি কোষের ভিতরে। তাহলে পানিতেই প্রথম উৎপন্ন হয়েছে। এর ভিতরে যে মৌলিক পদার্থ গুলো আছে এগুলোর একটা থিওরিও আছে কিভাবে তৈরি হয়েছে, ফার্স্ট চ্যাপ্টারের দিকে আছে যে বর্জ্যপাত হয়েছে, তারপরে অ্যামোনিয়া হাবিজাবি এগুলো গ্যাস একত্রিত হয়ে কি তৈরি করছে। প্রথম সমুদ্রে তৈরি হয়েছে। সমুদ্রে কি থাকে? সমুদ্রের বড় অংশ জুড়ে কি থাকে? ওয়াটার, প্রচুর পরিমাণে। পৃথিবীর সবচেয়ে বেশি পানি থাকে হলো তোমার সমুদ্রে। ওকে, সমুদ্রে। যে লোকটা আবিষ্কার করছে তার নামের সাথেও কিন্তু ওয়াটারের সাথে মিল আছে। ওর নাম কি? ওয়েল্টার ফ্লেমিং। দেখো এলটা বাদ দিয়ে দিলে এটা কিন্তু ওয়াটারই হয়ে যায়। তাহলে প্রথম কোষ বিভাজন এগুলা লক্ষ্য করতে হলে তোমার ওয়েল্টার ফ্লেমিং, ওয়াটারে প্রথম হয়েছে। আবার এটা প্রথম কোন জায়গায় তৈরি হয়েছে? সমুদ্রে তৈরি হয়েছে, তাই না? সমুদ্রে তো প্রথমে কোষ তৈরি হয়েছে। সমুদ্র তোমাদের মেডিকেলের জন্য ওয়ার্ডে শতে এটা শতে এটা এই টাইপের মনে রাখা। সমুদ্রের স্যালামান্ডার ফিশে, শতে সমুদ্র শতে স্যালামান্ডার, এর মতো হয়ে গেল। বলি ঠেলা কঠিন নাকি টানা কঠিন? দুটো, ঠেলার ভিতরে ঠ আছে, টানার ভিতরে ঠ আছে, সরি কঠিনের ভিতরে ঠ আছে, ঠ মিলে গেল। মেডিকেলের অ্যাকচুয়ালি এইভাবে মনে রাখা অনেকে। তাহলে প্রথম সামুদ্রিক সামুদ্রিক স্যালামান্ডার ফিশে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে ওয়েল্টার ফ্লেমিং। এখান থেকে আর কোনো কিছু জানার দরকার নাই, আমরা আসলে মূল থিওরির ভিতর চলে যাই। কিভাবে মনে রাখবো শুধু সেটা বললাম। আচ্ছা, সেল ডিভিশনের জন্য কয়টা প্রক্রিয়া বলা হয়েছে? অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মিওসিস। এই ওয়ার্ডগুলোর ভিতর কিন্তু অনেক মিল আছে। প্রথম মিল কি কি আছে? সবার সাথে ওসিস আছে, তিনটার ভিতরে ওসিস আছে। এই ওসিসের মিনিং আছে, তোমাদের বলছি ওসিস মানে কি। তুমি বায়োলজিতে যত জায়গায় ওসিস বা সিস পাবা, আমি ওই পড়াটা শুরু করব, ওই জিনিসটা শুরু করব হলো যে প্রক্রিয়ায় ওসিস সিস যুক্ত যতগুলো ওয়ার্ড পাবো সবগুলাকে আমি সংজ্ঞা কি দ্বারা শুরু করব? যে যে প্রক্রিয়া, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। তাহলে আমি শুরু করব যে প্রক্রিয়া, কিছু জানো বা না জানো। আমি তোমাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ এরিথ্রোপোয়েসিস, হোয়াট ইজ এরিথ্রোপোয়েসিস। তোমার এরিথ্রোপোয়েসিস এরিথ্রোপোয়েটিন ওয়ার্ডটা তোমাদের ফার্স্ট পেজে আছে, এই চ্যাপ্টারে আছে। যদি এগুলো আমরা জুলজির ভিতরে বিস্তারিত পড়বো। এরিথ্রোপোয়েসিস, ওই জায়গায় এরিথ্রোপোয়েসিস নাই, এরিথ্রোপোয়েটিন নামে আছে একটা হরমোনের কথা বললে দেওয়া আছে। আচ্ছা, ওই জিনিসটাই করাবো। এরিথ্রোপোয়েসিস, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ওয়ার্ডটা একেবারেই কঠিন, তোমার কাছে মনে হতে পারে। তা আমি জিজ্ঞেস করলাম যে এরিথ্রোপোয়েসিস কি জিনিস, জানো কি জিনিস? হুম? যে প্রক্রিয়ায়, ওকে গুড, ঠিক আছে। এরিথ্রোপোয়েসিস, এখন আমি যদি মনে করো আমি এ সম্পর্কে কোনো কিছু জানি না, কিন্তু আমি ওয়ার্ড মিনিং গুলা জানি, ওয়ার্ডের ভিতরে এর ভিতরে সিস আছে, তার মানে এর অর্থ হলো প্রসেস। তারপরে আর কি কি আছে? এরিথ্রো আছে আর হলো পোয়ে আছে। পোয়ে মানে কি?
পোয়ে মানে হলো তোমার জেন বা জেনেসিস, পুরাটা পোয়েসিস যদি বলি, পোয়েসিস মানে হচ্ছে জেনেসিস। জেনেসিস মানে কি? কোনো কিছু তৈরি করা। জেনারেটর, ও তৈরি করে, কারেন্ট তৈরি করে। জেনারেটর মানে হলো যে তৈরি করে। তাহলে পোয়ে বা জেন মানে হচ্ছে হলো তৈরি করা। এই চ্যাপ্টার শেষের দিকে পড়বো কার্সিনোজেন। কার্সিনোজেন কি জিনিস? কার্সিনো বা কার্সিনোমা হয়েছে মানে ক্যান্সার হয়েছে, যে জিনিসটার কারণে ক্যান্সার হয় তাকে আমি বলবো কার্সিনোজেন। ওয়ার্ড কি? কার্সিনোজেন। জেন মানে তৈরি করা, কার্সিনো তৈরি করে, ক্যান্সার তৈরি করে, যে জিনিস ক্যান্সার তৈরি করে তাকে আমি বলবো কার্সিনোজেন। বিভিন্ন ভারী ধাতু আছে, এগুলো খাইলে ক্যান্সার হতে পারে। ইদানিং একটা জিনিস প্রকাশ পাইলো যে বিভিন্ন গবেষণায় মাইক্রোপ্লাস্টিক অনেক ক্ষতিকর, টুথপেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক। হ্যাঁ, এই জিনিসগুলো বলেছে। কেন এগুলা নিয়ে মানুষ বেশি? কারণ এগুলা কারণে ক্যান্সার তৈরি হতে পারে। যদিও আমাদের সবকিছুর ভিতরে হলো তোমার মাইক্রোপ্লাস্টিক। টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক নিয়ে চিন্তা করতেছো, অথচ ও পানি খাই হলো তোমার প্লাস্টিকের বোতলের ভিতরে। কত শত মাইক্রোপ্লাস্টিক। বাজার থেকে বিভিন্ন জিনিস যত প্রকার ড্রিঙ্ক হাবি থাকে, ম্যাক্সিমাম হলো প্লাস্টিকের বোতলে থাকে, প্রচুর মাইক্রোপ্লাস্টিক থাকে, চাইলেও আমরা বাদ দিতে পারি না। আচ্ছা, তাহলে এরিথ্রোপোয়েসিস, পোয়েসিস তো জানলাম কোনো কিছু তৈরি করার প্রক্রিয়া। এরিথ্রো মানে কি? এরিথ্রোস থেকে আছে। এরিথ্রো মানে কি? লাল। তোমরা তো পড়ছোই, আমাদের বডিতে 3 ধরনের রক্তকণিকা থাকে। এরিথ্রোসাইট, সাইট মানে শুরুতেই বলছি কোষ, রক্তকণিকার কথা বলছে, এটাকে কোষের সাথে তুলনা করছে। এরিথ্রোসাইট, লিউকোসাইট আর হচ্ছে থ্রম্বোসাইট, 3 ধরনের রক্তকণিকা। এরিথ্রোস মানে হলো তোমার রেড, লাল। তাহলে আমাদের বডিতে লাল কোষ কোনটা আছে? আরবিসি। তাহলে এরিথ্রো বলতে বোঝাইছে মেইনলি হলো তোমার আরবিসি, রেড ব্লাড সেল যেটা আছে সেটাকে বোঝাইছে। তাহলে তাহলে আমি ওয়ার্ডটা দ্বারা আমি কি বুঝলাম? এরিথ্রোপোয়েসিস মানে কি? এই আরবিসি তৈরি করার প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় আরবিসি তৈরি হয় তাকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। আমি যদি এখন বলি, বলতো লিউকোপোয়েসিস কি? তোমার ডাব্লিউবিসি তৈরি হওয়ার প্রক্রিয়া। যদি বলো থ্রম্বোপোয়েসিস, তুমি নিজে নিজে ওয়ার্ড বানাইতে পারো বায়োলজিতে। একটা কঠিন একটা ওয়ার্ড দিলাম, তুমি কিছু জানো বা না জানো, তুমি যদি মিনিং জানো সেখান থেকে তুমি বলে দিতে পারবা। তোমাদের দেখলাম একবার কোশ্চেন আসছিল যে প্রস্তাবের রঙের জন্য কোনটা দায়ী। তোমাদেরই কোশ্চেন আসছিল, আমি কোশ্চেনটা খেয়াল করলাম, দেখলাম যে কয়েকজন ভুল করছো। যখন ভুল করলা কয়েকজনের খাতা যখন দেখলাম, মানে ই নেওয়ার পরে, ওএমআর নেওয়ার পরে, তখন ভাবলাম যে এটা তো সিম্পল জিনিস, এটা তো ভুল করার কথা না। আমি যদি ওয়ার্ড মিনিং জানি তাহলে তো আমার ভুল হওয়ার কথা না। কিসের কারণে প্রস্তাবের রং, মানে প্রস্তাবের রং তৈরি হয় যে হলুদ কালার হালকা? ইউরোক্রম, তাই না? ইউরোক্রম, তুমি যদি জাস্ট ওয়ার্ডটা খেয়াল করো, ইউরোক্রমের ভিতরে কি কি জিনিস আছে যদি থাকে। ইউরো ওয়ার্ডটা কই থেকে আসছে? ইউরিন থেকে। ইউরিন মানে হলো প্রস্রাব। ক্রম মানে কি? কালার, রং। ক্রম ওয়ার্ডটা আমরা বিভিন্ন জায়গায় পাই। ক্রোমোজোম, ক্রোমোপ্লাস্টিড, যে প্লাস্টিডটা হলো বিভিন্ন রঙের বিভিন্ন কালারের হয়, হলুদ কমলা বিভিন্ন ফুল আছে না, এগুলোর ভিতরে যে প্লাস্টিক গুলো থাকে রঙিন প্লাস্টিক, সেজন্য এটাকে বলছে ক্রোমোপ্লাস্টিক। আর ক্রম মানে হলো তোমার রং। আবার বলছে ক্রোমোজোম, কোষের ভিতরে হলো ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভিতরে। এটাকে কেন ক্রোমোজোম বলছে? কারণ প্রথম যখন এগুলো আবিষ্কার করে তখন এর ভিতরে ডাই দেওয়া হয়েছিল, রং দেওয়া হয়েছিল। তো যে জিনিসটা রং ধারণ করছে, রং তো ম্যাক্সিমাম চলে যায়, তো যে জিনিসের ভিতরে রঙের কণাগুলো আটকে ছিল, যেটাকে রঙিন দেখা গেছে বিভিন্ন পরীক্ষা, তোমরা ব্লাড চ্যাপ্টার করে থাকলে দেখবে যে এনজিওপ্লাস্টি করার সময় বিভিন্ন ডাই দেওয়া হয় যে কোন এটা ধমনী বা শিরাটা তোমার লুমেন বন্ধ হয়েছে কিনা, ব্লক হয়েছে কিনা, ডাই দেওয়া হয়, রং দেওয়া হয়। তেজস্ক্রিয় পদার্থ টাইপ দিয়েও অনেক সময় পরীক্ষা করা হয়। আচ্ছা, তাহলে ওই রংটা ধারণ করছিল কোষের ভিতরে। ওরা বলছে যে এটা একটা রঙিন বস্তু, ওদের ভাষাতেই বলছে রঙিন বস্তু। বাঙালি হলে আমরা তো তাই বলতাম এটা একটা রঙিন বস্তু। রঙিন বস্তু। ক্রম মানে হলো রং, সোম মানে হলো বডি। এই সোমটা তুমি আবার বিভিন্ন জায়গায় পাবা, রাইবোজোম, নিউক্লিয়াসম, পলিজোম, আর বিভিন্ন জায়গায় পাবা। রাইবোজোম, রাইবোজোম তুমি জাস্ট ওয়ার্ডটা খেয়াল করো। আমি তোমাকে প্রশ্ন করলাম রাইবোজোম কি দ্বারা গঠিত? কি দ্বারা গঠিত? তোমার মাথা তো কি মাথা তো কিছু আছে না। আমি এখন তুমি ওয়ার্ডের ভিতরে খেয়াল করো, ওয়ার্ডের ভিতরে কি বলা আছে? রাইবোজোম, সোম মানে বডি, তাহলে রাইবো ওয়ার্ডটা কই থেকে আসছে? আচ্ছা, সুগার থেকে আসছে মেইনলি, রাইবোজ সুগার আর ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার থাকলে তখন সেটাকে বলছে ডিএনএ, রাইবোজ সুগার থাকলে তখন সেটাকে বলছে আরএনএ। তাহলে রাইবোজোম অ্যাকচুয়ালি আরএনএ দ্বারা গঠিত। জাস্ট ওয়ার্ড মিনিং জানলা, তুমি অপশন দেখে তো তোমার এই জিনিসটা চলে আসবে আরো অটোমেটিকলি, কি দ্বারা গঠিত। ওকে, তাহলে আমরা মূল জায়গায় ছিলাম হলো এই জায়গায়। যতটুকু জানলাম অতটুকু টপিকের বাইরে তা না, ওই পাঠটুকু পড়া হয়ে গেছে। আমরা যখন ওই জায়গায় চলে যাবো তখন ওই জায়গায় পড়া হয়ে যাবে। ওকে, কারণ বায়োলজিতে ওয়ার্ডের অনেকগুলা মিল আছে।
আবার সবচেয়ে সুবিধা হয় কি, তুমি যখন অনেক বেশি জানবা, পুরো বই যখন পড়া ধারণা থাকবে, তখন তোমার কাছে আরো বেশি সহজ হয়ে যাবে। এই ওয়ার্ডটা তো আমি এই জায়গায় বুঝছি, এই ওয়ার্ডটা তো আমি এই জায়গায় বুঝছি, মিল আছে অনেক। আচ্ছা, তাহলে আমরা জানলাম সিস বা ওসিস থাকলে সেটা বুঝে নেবে এটা একটা প্রসেস। আচ্ছা, তারপরে কি কি আছে, আরো মিল আছে। আমি যদি এই জায়গায় দেখো মাইটোসিস, আমি যদি এটাকে যদি আমি ঢেকে দেই, তাহলে উপরে আর নিচে কিন্তু একই হয়ে গেল। উপরেরটাও মাইটোসিস, নিচেরটাও হলো তোমার মাইটোসিস। আচ্ছা, তাহলে এই এর হলো তোমার অ্যাকচুয়ালি মিনিং আছে। যেসব ওয়ার্ড এরকম এ মিশাই দিলে তোমার অর্থবোধক আরেকটা জিনিস থাকে, সেক্ষেত্রে এরও মিনিং থাকে। এর মিনিংটা কি অ্যাকচুয়ালি আমি পড়বো। এ মানে হলো তোমার উইদাউট, ছাড়া। তার মানে এটা হচ্ছে মাইটোসিস। তার আগে ছিল মাইটোস সম্পর্কে। মাইটোস মানে কি, এখানেও আছে মাইটোস, এখানেও আছে হলো তোমার মাইটোস। মাইটোস মানেটা কি? মাইটোস মানে হলো মেইনলি থ্রেড বা সুতা। মাইটোস মানে কি, সুতা। তাহলে মাইটোসিস অর্থটা কি দাঁড়ালো? সুতা তৈরি করার একটা প্রক্রিয়া, তাই না? আবার এমাইটোসিস কি, উইদাউট সুতা, পুরো সুতা তৈরি হবে না। দেখো মাইটোসিসের ভিতরে সুতা তৈরি হয়, কিভাবে তৈরি হয়? মাইটোসিসের একটা প্রধান ক্রাইটেরিয়া হলো এর ভিতরে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। স্পিন্ডল যন্ত্রের ভিতরে থাকে হলো স্পিন্ডল ফাইবার। ফাইবার মানে কি, তন্তু বা সুতা। তাহলে মাইটোসিসের ভিতরে তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। বা তোমাকে যদি প্রশ্ন করি স্পিন্ডল যন্ত্র কোন কোষ বিভাজন প্রক্রিয়ার ভিতরে থাকে, সুতা কোন প্রক্রিয়ার ভিতরে তৈরি হয়, তুমি ওয়ার্ডের ভিতর থেকে তুমি বলে দিতে পারো মাইটোসিস, কারণ এর ভিতরেই তো আছে হলো সুতা তৈরি করার প্রক্রিয়া। ওই জায়গায় স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এই কারণে এটা নামকরণ করছে হলো তোমার মাইটোসিস। ওকে, আবার এমাইটোসিস বলছে এখানে কোনো সুতা তৈরি হয় না। এ মানে হচ্ছে উইদাউট। এরকম ওয়ার্ড তুমি বায়োলজিতে আরো পাবা, তোমাদের জুলজি ফার্স্ট চ্যাপ্টারে আছে, একদম শুরুর দিকে তোমাদের ইভেনে পড়ানো হয়েছে। সিলম সম্পর্কে পড়াইছে না? সিলম, সিলম কয় ধরনের? সিলম সম্পর্কে এতটুকু জানো যে সিল মানে হলো গহ্বর। যাদের সিলম থাকে, মানে যাদের সিলম থাকে তাদেরকে বলা হয় সিলোমেট। এই যে শেষে যে এট আছে না, এটেরও মিনিং আছে। এট হচ্ছে টু বিয়ার, যার আছে। সিলোমেট মানে যার সিলম আছে। কর্ডেট বা কর্ডাটা, এট, এট বা আটা যদি পাও, মানে এটা বোঝায় যার আছে। কর্ডাটা, যার কর্ড আছে। আচ্ছা, ভার্টিব্রাটা যেগুলা, মোট কথা শেষে যদি আটা থাকে বা এটি থাকে, তাহলে বুঝবো যে যার আছে তাকে বোঝাইছে, কোন একটা পার্সন জাতীয় জিনিসকে বোঝাইছে। আচ্ছা, সিলেন্ডারন। আচ্ছা, দেখাইতেছে সিলোমেট, যাদের সিলোম আছে তাদেরকে আমি বলি সিলোমেট। এই সিলোমটা আবার আছে হলো তোমার তিন প্রকার। সিলোম মানে হলো ফাঁকা জায়গা। কিরকম ফাঁকা জায়গা? মনে করো তুমি একটা মুরগি কিনে নিয়ে আসলা, মুরগি নিয়ে আসার পরে এখানে ওপেন হার্ট সার্জারি, কাটলা, কাটে নাড়ি ভুড়ি সবগুলো বের করে দিলা, তাহলে মুরগি মাঝখানে একটা ফাঁকা জায়গা হবে না? বা আমরা যখন যখন কেউ মেডিকেলে পড়বা, থার্ড ইয়ারে তুমি পোস্টমর্টম করবা, পোস্টমর্টম করে এখানে বডি কাটলে দেখো নারী ভুড়ি, তুমি মনে করো বডি নারী ভুড়ি সব বের করে দিলাম, তার কি আমার পেটের ভিতরে একটা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় হলো তোমার সিলম। সিলমের চারপাশে একটা লেয়ার দ্বারা করা থাকে। আমাদের পেটের ভিতরে কি থাকে, পেরিটোনিয়াম দ্বারা, পর্দা দ্বারা চারপাশে ঘেরাও করা থাকে। লাইক এটা একটা ঘরের সাথে যদি তুলনা করো, একটা ঘরের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকবে? ছাদ থাকবে, চারপাশে দেয়াল থাকবে, দরজা থাকবে, এটি তো ক্রাইটেরিয়া। এখন তুমি মনে করো একজন ঘর তৈরি করলো, চারপাশে দেয়াল আছে, ছাদ নাই, এটা আমি ঘর বলতে পারবো? না। এটা আমি বলতে পারি এটা আসল ঘর না, এটা ফলস। ফলস বায়োলজিতে বলা হয় তো সিউডো। সিউডো ওয়ার্ডটা আরো জায়গায় পাবা। সিউডোপড, এমিবার সিউডোপড, বিভিন্ন জিনিসের সিউডোপড। সিউডোপডের মাধ্যমে ইভেন রক্ত কণিকা গুলা এক পাশ থেকে আরেক পাশে সিউডোপড তৈরির মাধ্যমে তোমার রক্ত নালিকার ভিতরে প্রবেশ করতে পারে। সিউডোপড, সিউডো মানে হলো ফলস, পড মানে হলো পা। তুমি ওই চ্যাপ্টারে পড়ছো পেরিপোডিয়া, চারপাশে অনেকগুলা পা থাকে। কোন পর্বের ভিতরে পড়ছো? এই যে পোকা গুলার মতো চারপাশে অনেকগুলা, তুমি তো দেখছো যে দেখি কি বলে যে হাইটে যায় অনেকগুলা পা। আচ্ছা, যাই হোক, অনেকগুলা পা থাকে। পড মানে হলো পা, সিউডোপড মানে ফলস বা আসল পা না। এমিবা এভাবে চলাচল করে। এমিবা যে সামনের দিকে যায়, ওর বডিটাকে একটু সামনে আগায় দেয়, ওইটাকে আবার টেনে নেয়, এটা পায়ের মতো কাজ করছে, কিন্তু এটা কিন্তু আসল পা না। সেজন্য এটাকে বলছে সিউডোপড। আমার বায়োলজিতে এই ওয়ার্ড গুলো পাবো। সিউডো মানে হলো ফল। কারো যদি এরকম ভাবে যে চারপাশে লেয়ার আছে এক পাশে নাই, এটা আসল ছিলাম না, তখন সেটাকে আমি কি বলবো? সিউডো, সিউডোসিলোমেট, আসল সিলোম নাই। তাহলে আমি কোশ্চেন করলাম সিউডোসিলোমেট কি, যাদের আসল সিলোম নাই তাদেরকে বলা হয় সিউডোসিলোমেট। কিন্তু যাদের আসল সিলোম থাকবে তাকে কি বলবো? আসল আছে। আসলে বায়োলজির মিনিংটা কি? রিয়েল, রিয়েলটার বায়োলজিক্যালি এটা কি? ইউ,
যাদের আসল নিউক্লিয়াস আছে, প্রকৃত নিউক্লিয়াস আছে, তাদেরকে বলছে ইউক্যারিওটিক সেল। ইউ মানে হলো আসল। যাদের আদি নিউক্লিয়াস, আগের নিউক্লিয়াস পুরোপুরি হয় নাই, উন্নত হয় নাই, প্রোক্যারিওটিক সেল। ইউ মানে হলো আসল। তাহলে যাদের আসল সিলোম আছে তাকে আমি বলবো ইউসিলোমেট। নামের ভিতরেই তোমার আছে। এখন আসি হলো আমাদের মূল কথায়, যাদের সিলোম নাই, এখন তুমি নিজে থেকে বলো তো এসিলোমেট। কথার ভিতরে তোমার আনসার দেওয়া আছে। তাহলে এসিলোমেট কি? যাদের সিলোম নাই, পেটের ভিতরে কোনো ফাঁকা নাই, যেগুলো মানে আহ নিম্ন জাতীয় প্রাণী যেগুলা, পুরা পেটের ভিতরে সবকিছু আছে, কোনো ফাঁকা জায়গা নেই, পুরাটা নিরেট, তাদেরকে আমি বলবো এসিলোমেট। সিল বা এর মানে হচ্ছে হলো তোমার ফাঁকা জায়গা বা গহ্বর। ওকে, তাহলে এসিলোমেট মানে যাদের কোনো ফাঁকা জায়গা নেই। ওকে, তাহলে অ্যামাইটোসিস এই মানে আমরা প্রমাণ করলাম যে এর একটা মিনিং থাকে, এবং মনে রাখলে তোমার কাছে বায়োলজি খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে একটার সাথে আরেকটা রিলেট করে পড়তেছি। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের অত বেশি কথা বলা লাগবে না, কারণ তুমি অলরেডি ওটা তুমি জানো। ওই টপিকটা এখানে জুলজির ওই পার্টটুকুও পড়া হয়ে গেল। ওকে, তাহলে আমাদের একটা চ্যাপ্টারের ভিতরে কনফাইন থাকতে হবে তা না, আমরা পুরা বায়োলজি বইয়ের ভিতরে চলাচল করব, ম্যাথের মতো। মানে লজিক দিয়ে আগাবা, বুঝবা, লজিক দিয়ে আগাবা, পড়বা, মজা পাবা। কোনো ওয়ার্ডই তোমার কাছে মনে হবে না যে আমি এটা মুখস্থ করি। তুমি কোশ্চেন করলা, সিলোমের সাথে আর একটা মিল আছে, সিলেন্টেরন। তুমি জাস্ট ওয়ার্ডের ভিতরে প্রবেশ করো, তোমাদের তো এটা পড়াইছিলাম আমি। সিলেন্টেরন, সিল মানে আমরা তো জানি গহ্বর, সাথে আছে কি এন্টেরন। এন্টেরন মানে কি বলছিলাম? গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। আমার পেটের ব্যথা, আমি এখন ডাক্তার দেখাবো, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। এন্টেরন মানে হলো পাকস্থলী, বা এই যেটা বোঝায় পরিপাক, যে নালীগুলো আছে এগুলাকে বোঝায়। তাহলে সিলেন্টেরন মানে কি? ওর বডিতে একটা ফাঁকা জায়গা আছে, সিল মানে যেহেতু ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটাই ওর পরিপাকের কাজ করে ফেলে। যেমন হার্টের ভিতরে কিন্তু নারী ভুঁড়ি বলে কোনো কিছু নাই, বাইরে থেকে প্রবেশ করে এই ফাঁকা জায়গার ভিতরে বডির ওয়াল থেকে বিভিন্ন এনজাইম আসে, ওটাকে হজম করে ফেলে। বডির ভিতরে ফাঁকা জায়গা আছে, সেটা পাকস্থলীর মতো কাজ করতেছে, সেজন্য এটার নামকরণ করছে সিলেন্টেরন। ওকে, এন্টেরনের তাহলে একটা সমর্থক মিনি কি? গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো মানে হলো পাকস্থলী। ওকে, তাহলে আমরা ছিলাম হলো কোষ বিভাজনের শুরুর দিকে। অ্যামাইটোসিস, মাইটোসিস মিনিং দিলাম, আর হলো মিও। এটা কোন জায়গা থেকে আসে? মিও থেকে আসে। এর অর্থ কি? টু রিডিউস, কমে যাওয়া, কোনো কিছু হ্রাস পায়। অ্যাকচুয়ালি কি হ্রাস পায় মিওসিস প্রক্রিয়ায়? আমাদের বডিতে প্রত্যেকটা সেলের ভিতরে ক্রোমোজোম কয়টা করে আছে? 23 জোড়া ক্রোমোজোম আছে, 46। যখন গ্যামেট তৈরি হয়, গ্যামিটোজেনেসিস হয়, যখন গ্যামিটোজেনেসিস, দেখো তোমার কাছে ওয়ার্ডটা কিন্তু পরিচিত। আমি বলছি পোয়েসিসের সিনোনিম কি? জেনেসিস। জেনেসিস মানে কি? তৈরি করার প্রক্রিয়া। কি তৈরি করার প্রক্রিয়া? গ্যামেট তৈরি করার প্রক্রিয়া। গ্যামেট কি কি আছে? শুক্রাণু আর ডিম্বাণু। বা শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করার যে প্রক্রিয়া, বা গ্যামেট যে তৈরি করার প্রক্রিয়া, তাকে বলা হয় গ্যামিটোজেনেসিস। সহজ হিসাব। ওকে, আচ্ছা, তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? টু রিডিউস, কি কমে যায়? যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়, তখন জনন মাতৃকোষ যেটা আছে সেটা ডিভাইডেড হয়ে মনে করো আমাদের ছেলেদের বডিতে শুক্রাণু তৈরি হয়, মায়েদের বডিতে ডিম্বাণু তৈরি হয়, সেখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, কমে যায়। 46 থেকে হয়ে যায় হলো তোমার 23টা। শুক্রাণু আবার ডিম্বাণু যখন মিলিত হয়, তখন 23 আবার 46। তাহলে সব মানুষের 46 থাকলো। তাহলে গেমিট যখন তৈরি হলো, তখন 46 থেকে 23 হ্রাস পাই গেল, অর্ধেক হয়ে গেল। যেহেতু হ্রাস পাইছে এই প্রক্রিয়ার ভিতরে, সেজন্য এটাকে নামকরণ করছে হলো মিওসিস। তাহলে আমরা তিনটা প্রসেসেরই মিনিংটা জানলাম, তারপরে এগুলো আমরা ভিতরে প্রবেশ করবো। ওকে, প্রথমে আসলে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস সম্পর্কে খুবই অল্প আলোচনা করা হয়েছে। অ্যামাইটোসিস থেকে তোমাদের পরীক্ষাতে আসবে নাকি? আসবে কি কি? অ্যামাইটোসিস কাকে বলে, এবং কাদের ভিতরে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা ঘটে। ওকে, অ্যামাইটোসিসের ভিতরে কোনো সুতা তৈরি হয় না। এটা হলো একদম প্রথম এবং খুবই সরল প্রক্রিয়া। প্রথম যখন কোষ তৈরি হয়েছে, তখন জীব ছিল হলো তোমার এককোষী। এককোষী হলো তোমার ব্যাকটেরিয়া, ইস্ট, এমিবা, এগুলো হলো তোমার এককোষী। এগুলো হলো খুবই সরল প্রক্রিয়া। এর ভিতরে সুতা তৈরি করার জন্য যে জিনিসপত্র লাগে, এত হাবিজাবি এগুলো কোনো কিছু নাই, কারণ ওর ভিতরে নিউক্লিয়াসই তো হলো তোমার আদি, অপ্রকৃত নিউক্লিয়াস। অপ্রকৃত নিউক্লিয়াস কেন বলছে? একটা নিউক্লিয়াস একটা দামি জিনিস, একটা কেন্দ্র। নিউক্লিয়াস অর্থই হলো কেন্দ্র।
নিউক্লিয়াস মানে কি কেন্দ্র বা সেন্টার। তোমাকে যদি কেমিস্ট্রি থেকে প্রশ্ন করে যে নিউক্লিয়াসে কি কি থাকে, তখন তুমি কি বলবা? প্রোটন আর হলো নিউট্রন। আবার বায়োলজিতে যদি সেম কোশ্চেন করে নিউক্লিয়াসে কি কি থাকে, তখন তুমি বলবা ক্রোমাটিন ফাইবার, নিউক্লিওসোম, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা ঘেরাও করা থাকে, নিউক্লিওলাস থাকে, হাবিজাবি এগুলো বলবা। কোশ্চেন কিন্তু একই, নিউক্লিয়াসে কি কি থাকে। অ্যাকচুয়ালি তাহলে তোমাকে অর্থের ভিতর মিনিং, অর্থ দ্বারা কি বোঝাচ্ছে, সেন্টারে কি থাকে, কোষের যে সেন্টার, কেন্দ্র, রাজধানী, যেখান থেকে সবকিছু মেনটেন হয়, সেটাকে বলতে হলো তোমার নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তাহলে অ্যামাইটোসিস বিক্রিয়া হলো তোমার, প্রক্রিয়াটা হলো একেবারে সরল। এখানে হলো তোমার আদি নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস মানে হলো অপ্রকৃত নিউক্লিয়াস। অপ্রকৃত কেন বলছে? কারণ একটা জিনিস প্রকৃত হওয়ার জন্য, একটা ঘর যদি প্রকৃত বলি, তাহলে সব পাশে দেয়াল থাকবে, ছাদ থাকবে, দরজা থাকবে, এটা হলো প্রকৃত একটা ঘর। কিন্তু তুমি মনে করো যে দরজা নাই, ছাদ নাই, তখন তুমি সেটাকে প্রকৃত বলতে পারবে না। এটা হলো ঘর তৈরির আদি অবস্থা, আগের অবস্থা, এখনো ঘর পুরোপুরি ঠিক হয় নাই। আর মেরামত করলে তাহলে ঘরটা পরিপূর্ণ হবে। তো নিউক্লিয়াসের চারপাশে কোনো মেমব্রেন নাই, চারপাশে কোনো দেওয়াল নাই, এটা হলো আদি অবস্থা। তাহলে আদি নিউক্লিয়াসের ক্ষেত্রে এরকম প্রকৃত মেমব্রেন থাকে না, ভিতরে সবকিছু সুবিকশিত থাকে না, সুন্দর থাকে না। সে কারণে এগুলাকে বলতে হলো তোমার আদি নিউক্লিয়াস বা প্রোক্যারিওটিক। ওকে, তো প্রোক্যারিওটিক যারা আছে তাদের ভিতরে এই প্রক্রিয়াই হলো তোমার কোষ বিভাজন হয়। এটা খুবই সহজ প্রক্রিয়া। কিভাবে? কারণ বাইরে থেকে স্টিমুলাস আছে যে এখন কোষ বিভাজন হওয়া দরকার, এর ভিতরে যে যে জিনিসটা ছিল, যে তোমার ক্রোমোজোম ছিল, যে যে জিনিসগুলো থাকে, এই মেটেরিয়ালস গুলা রেপ্লিকেশন হয়, ডাবল হয়ে যায়। ডাবল হয়ে যায় কেন? কারণ দুইজনের মাঝখানে ভাগ করে দিবে, সন্তানদের মাঝখানে ভাগ করে দিবে। এখান থেকে হলো তোমার দুইটা কোষ উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়? এই কোষটায় মাঝখানে মেমব্রেন তৈরি হয়, দেয়াল তৈরি হয়, সেল মেমব্রেন এখানে তৈরি হয়ে গেল। তারপর এখান থেকে দুইটা দুই পাশে চলে গেল। এটা সব ক্ষেত্রে মেমব্রেন তৈরি হয় না, এটা অ্যাকচুয়ালি ভিতরের দিকে সংকুচিত হয়ে যায় এই মেমব্রেনটা। এটাও ভিতরের দিকে সংকুচিত হয়ে যায়, এটাও ভিতর দিকে সংকুচিত হয়ে যায়। এক সময় এই দুইটা আলাদা কনভার্ট হয়ে যায়। তখন কি এই জিনিসটা থাকলো? যখন এরা তৈরি হলো তখন কি এই জিনিসটা থাকে? না। মাই কিন্তু সন্তানে কনভার্ট হয়ে গেল নিজের বডিটাকে, তখন কিন্তু আর মাতৃকোষ থাকে না, যেখান থেকে জন্ম নিছে। এটাকে আমি তাহলে কি বলবো? মাতৃকোষ বা মাদার সেল। আর যারা তৈরি হয়েছে তাদেরকে কি বলা হয়? অপত্য কোষ বা ডটার সেল। ছেলেরা কি দোষ করলো? সন সেল বলতে পারতাম, বয়, তাই না? একে বলছে ডটার সেল। কেন বলছে? কারণ আছে, লজিক আছে, কোনো কিছু কারণ ছাড়া না। ডটার সেল কেন বলছে তোমরা নিজেরা চিন্তা করে বলো তো। এটা কি আছে, চলতেছে? ডটার সেল কেন বলছে? মাতৃকোষ থেকে, মাতৃকোষ মায়ের থেকে তো ছেলেও হয়, ছেলেও হয়, মেয়েও হয়, কিন্তু এটাকে বলছে মেয়ে, ডটার বলছে। রিজনটা হচ্ছে, কারণ এও আবার খাবার গ্রহণ করে, পুষ্টি গ্রহণ করে, এও আবার মা হবে। ছেলেরা কি মা হতে পারে? না, শুধুমাত্র মেয়েরাই মা হতে পারে। সেজন্য এটাকে বলছে ডটার সেল। মাদার সেল থেকে ডটার সেল আসে। ডটার সেলটা আবার এক সময় পুষ্টি গ্রহণ করে, আবার যখন মায়ের সমান হয়, ও তখন আবার মাদার সেলে কনভার্ট হয়ে ও আবার ডটার সেল তৈরি করে। এভাবে চলতে থাকে। এটাকে বলা হলো বাইনারি ডিভিশন। দুইটা, একটা থেকে দুইটাতে কনভার্ট হয়। এটার ভিতরে কোনো জটিল প্রক্রিয়া নাই। ডিরেক্ট মেমব্রেনটা মাঝখানে জিনিসগুলো ডাবলিং হয়ে দুই পাশে চলে যায়, মেমব্রেনটা ভিতর দিকে সবচেয়ে দুইটা কোষে। এটা একদম তোমার চোখের সামনে হয়ে যাবে, প্রত্যক্ষ। এই কারণে এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, ডিরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এটাকে আমি কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যে প্রক্রিয়ায় একটা মাতৃকোষ ডিভিশনে দুইটা মাতৃকোষে, বা কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই, কোনো জটিলতা ছাড়াই, তোমাদের বইতে লেখা আছে কোনো জটিলতা ছাড়াই। জটিলতা জিনিসটা কি? এই যে তোমার হলো তৈরি হয়, সুতা তৈরি হয়, স্পিন্ডল ফাইবার, এটা হলো জটিল প্রক্রিয়া। মাঝখানে আসবো, আবার ভাগ করে দিব, অনেকগুলা চার পাঁচটা ধাপ আছে, ওইগুলা কোনো ধাপ নাই। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিলতা ছাড়াই একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষে কনভার্ট হয়ে গেছে, সেটাকে বলা হয় অ্যামাইটোসিস। এখন আর সেটা কাদের কাদের ক্ষেত্রে ঘটে? আমাদের বইতে কি কি দেওয়া আছে? যে হলো তোমার ব্যাকটেরিয়া, তাহলে কাদের ক্ষেত্রে ঘটে? ব্যাকটেরিয়া, এমিবা, আর কাদের কথা বলছে? ইস্টের কথা বলছে, তাই না? ওকে, এদের ক্ষেত্রে ঘটে। তো আমরা সচরাচর একটা রাইটারের বই পড়ে অভ্যস্ত, তো একাধিক রাইটারের বই পড়লে একটু বেশি জানা যায়। যেমন আলিম স্যারের বইতে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, আমি এটা পড়ছিলাম। আহ এর সাথে তুমি কয়েকটা জিনিস বইতে লিখে রাখো। বীজের
এন্ডোস্পার্ম, বীজের এন্ডোস্পার্ম, তারপর হলো তোমার ভ্রূণথলির মেমব্রেন। আমাদের যে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ একটা মেমব্রেন দ্বারা ঘেরাও থাকে, ওইটাতে তোমার অ্যামাইটোসিস প্রক্রিয়ায় দ্রুত কোষ বিভাজন করতে পারে। বীজের এন্ডোস্পার্মের ভিতরেও তোমার অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এক কোষ থেকে দুই কোষে কনভার্ট হতে পারে। ওকে, এটা হলো এক্সট্রা ইনফরমেশন, আমাদের সব বই পড়ে পড়ে ওঠা হয় না, তো এক্সট্রা ইনফরমেশন গুলো আমি চেষ্টা করব যখন যে টপিকটা তোমাদের মানে এক্সট্রা ইনফরমেশন কোশ্চেন চলে আসতে পারে, যদি বেশি আসে না, তোমার 30টা কোশ্চেনের ভিতর দেখা গেলে এক দুইটা তোমার বইতে নাই, মানে অন্য রাইটারের বই থেকে আসছে, ওইগুলো প্যারা নেই। ওকে, তাহলে অ্যামাইটোসিস প্রক্রিয়া শেষ। কাকে বলে আর কাদের ভিতরে ঘটে, হিসাব হিসাব ক্লোজ। এখন আসি হলো তোমার মাইটোসিসের ভিতরে। মাইটোসিস তো তাহলে জটিল প্রক্রিয়া, তাহলে জটিল প্রক্রিয়াটাকে একটু ভেঙে ভেঙে পড়তে হবে। কিভাবে ভেঙে ভেঙে পড়তে হবে? মাইটোসিসের লক্ষ্যটা কি? ঠিক আছে, আমরা কোন জায়গায় ছিলাম? মাইটোসিসের ভিতরে। মাইটোসিস বিস্তারিত করতে হবে, জটিল প্রক্রিয়া। মাইটোসিসের ভিতরে কি ঘটে? মাইটোসিস কোন জায়গায় ঘটে? মাইটোসিস ঘটে হলো আমাদের দেহকোষে। দেহকোষে, দেহ মানে বস্তু বা বডি, বডির আমি একটা মিনিং বলছিলাম। সো তাহলে এটা কোন ধরনের কোষে ঘটে? সোমাটিক সেলে ঘটে। সোমাটিক সেল কেন বলছে? কারণ এটা বডি কোষ। ওকে, তাহলে সোমাটিক সেলের ভিতরে তোমার মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা, এভাবে কোষ বিভাজন করতে থাকে। এক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের দেহ কোষ একটা থেকে আরেকটা তৈরি হলো, একটাতে 46, আরেকটা যদি 23 হয়ে যায়, কমে যদি যায়, এটা তো গ্যামেট তৈরি হয়ে গেল। তাহলে বডির ভিতরে সব জায়গায় গ্যামেট থাকে না, শুক্রাশয়ে তোমার হলো তোমার শুক্রাণু তৈরি হয়, ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয়। তার সারা বডিতে যা কিছু আছে সবগুলাই হলো আগের কোষের সমান সমান পরের কোষ। মাদার সেলের মতোই ডটার সেল, মাদার সেলে যা যা থাকে ক্রোমোজোম, ডটার সেলও তাই তাই থাকে। আচ্ছা, সে কারণে এটাকে বলতে হবে সমীকরণের। সমীকরণ মানে কি? সমীকরণ সমান চিহ্ন থাকে, বাম পাশে আর ডান পাশে সমান থাকে। যেহেতু মায়ের আর সন্তানের সবকিছু সমান থাকে, সেজন্য এটাকে বলছে সমীকরণিক কোষ বিভাজন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মনে করি বডির যে কোনো একটা পার্টের একটা সেল, এই সেলটা হলো তোমার ডিভিশন হওয়ার দরকার। ওকে, সেলের ভিতর হলো তোমার মেইনলি ক্রোমোজোম থাকে, আর হলো তোমার নিউক্লিয়াস থাকে, আর হলো তোমার সাইটোপ্লাজম থাকে। পুরো জিনিসটাকে কি বলা হয়? কোষের ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে? বাইরে হলো কোষের মেমব্রেন, আর ভিতরে যা কিছু আছে পুরো জিনিসটাকে বলা হয় হলো তোমার প্রোটোপ্লাজম। জানো এটা? প্রোটোপ্লাজম মিনিং আছে। প্রোটো মানে কি? প্রোটো মানে কিন্তু আদি বোঝায়। প্রোটো মানে হলো তোমার মূল। প্লাজম মানে কি? প্লাজম মানে হলো তোমার ফর্ম জিনিস, তরল জিনিসকে সচরাচর প্লাজম বলা হয়। যেমন রক্তের ভিতরে থাকে প্লাজমা, নামের সাথে মিল আছে। প্লাজমা কোনটা? তরল অংশটুকু। ওকে, পুরো এটা থকথকে তরল জিনিস সেলের ভিতর, সেজন্য এটাকে বলছে হলো তোমার প্রোটোপ্লাজম, মূল তরল। এর ভিতরে থাকে হলো তোমার নিউক্লিয়াস, আর হলো তোমার সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম গুলো একেবারে ক্রোমোজোম আকারে থাকে না, শুধুমাত্র সেল ডিভিশনের সময় তোমার যখন মেটাফেজ অবস্থায়, সে অবস্থায় হলো ক্রোমোজোম আকারে থাকে, আর ম্যাক্সিমাম সময় হলো সুতার মতো ছড়ায় থাকে। ক্রোমাটিন ফাইবার বলা হয়। টিন মানে কিন্তু সুতা বোঝায়, সুতার মতো। আমরা সুতার অনেকগুলো মিনিং পড়বো। আচ্ছা, তো দেখো, তো পুরা এই জিনিসটাকে, যে কোষটা যখন বিভাজিত হবে, একটা কোষ থেকে যখন দুইটা কোষে বিভাজিত হবে, তো এখান থেকে এই নিউক্লিয়াসটাকেও ডাবল হওয়া দরকার, কারণ দুইটা কোষ হবে, সমান সমান থাকবে, এটা আর এটা সমান থাকবে। এখান তো ছিল একটা, তাহলে দুইটা হওয়া লাগবে, তাহলে ডাবল হওয়া লাগবে, রেপ্লিকেশন হওয়া লাগবে। তাহলে হলো তোমার ক্রোমোজোমটা হলো তোমার ডাবল হওয়া লাগবে, সবকিছু নিউক্লিয়াসটা ডাবল হওয়া লাগবে, দুইটার ভিতরে থাকা লাগবে। আর যে জিনিসপত্র ছিল সেগুলো কি ডাবল হওয়ার দরকার নেই? মনে করো একটার ভিতরে একটা মাইটোকন্ড্রিয়া আছে, ভাগ করে দিয়ে একজনকে দিল, ওই শুধু শক্তি তৈরি করবে, আরেকজন তো না খেয়ে মরবে। তাহলে দুইজনের ভিতরে থাকতে হবে, ওইগুলো অ্যাকচুয়ালি রেপ্লিকেশন হয়, ডাবলিং হয়ে যায়, ডাবল হয়ে দুইটা দুই পাশে চলে যায়। ওকে, তো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের যে বিভাজন, সেটাকে বলা হয় হলো তোমার, একটু আগে বলছি ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আমি সেই গড় বাঁধা সুন্দর করে সংজ্ঞা লিখে দিব, তোমরা মুখস্থ করবা, তারপরে পড়ে আসবা, আমি এগুলোতে বিশ্বাসী না। আমি তোমাকে তৈরি করে দিব যেন তুমি নিজেই করতে পারো, নিজে যেন লিখতে পারো। একদম হুবহু বইয়ের মতো হওয়া লাগবে তা না। নিউক্লিয়াস বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্যারিওকাইনেসিস। গড় বাঁধা সবাই মুখস্থ করে, আমি তোমাদের ওয়ার্ড শিখাবো কিভাবে। ক্যারিওকাইনেসিস আমরা তো শেষের অংশটুকু জানি, সিস মানে হলো প্রসেস, তাহলে যে প্রক্রিয়ায়, ক্যারিয়ন মানে আমরা জানি, ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে হচ্ছে আমার
নিউক্লিয়াস। নিউক্লিয়াস মাঝখানে আরেকবার সমস্যা করলো। কাইনে, কাইনের মিনিং আছে, আমরা পড়ছি ক্লাস 9-10-এ, প্লাস ইন্টারমিডিয়েটে পড়তেছি শক্তির ভিতরে। শক্তি মানে শক্তি হলো তোমার দুই প্রকারের মধ্যে, যান্ত্রিক শক্তি যেটা গতি শক্তি, আর একটা হচ্ছে বিভব শক্তি। গতি শক্তিকে বলা হয় হলো তোমার কাইনেটিক এনার্জি, আর বিভব শক্তিকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। এই যে কাইনেটিক, কাইনে মানে হচ্ছে হলো তোমার গতিশীল। যত জায়গায় আমি কাইনেসিস পাবো, কাইনে যুক্ত ওয়ার্ড পাবো, সব জায়গায় বুঝে নিব এখানে গতি থাকবে, এবং গতি যেহেতু আছে সেখানে এনার্জিও থাকতে হবে। এনার্জি মানে হলো সেখানে এটিপি খরচ হবে। তাহলে আমি যেগুলা কাইনেস যুক্ত এনজাইম পাবো, তুমি অনেক এনজাইমের ভিতর পাবা যার সাথে কাইনেস আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে ধরে নিবা এই জায়গা থেকে এটিপি খরচ হয়। তোমাদের যে কোষের শারীরবৃত্তীয় উদ্ভিদের শারীরবৃত্তীয় যে ইগুলো আছে, প্রক্রিয়া আছে, চ্যাপ্টার কত 9, ওর ভিতর বড় বিভিন্ন এনজাইম, যার সাথে তুমি কাইনেস পাবা ধরে নিবে এই জায়গায় এটিপি খরচ হয়েছে। ওকে, এখানে গতিশীল জিনিসটা কেন আসছে? কারণ যখন ডাবল হয়েছে, এক পাশ থেকে আরেক পাশে আসা লাগছে, তখন দুইটাকে দুই দিকে যাওয়া লাগছে। যেহেতু দুই দিকে বিভাজিত হওয়া লাগছে, তখন ওরা গতিশীল ছিল, সেজন্য একে বলছে হলো কাইনেসিস। যেহেতু ক্যারিওনের ব্যাপারটা করছে, সেজন্য এটাকে বলছে ক্যারিওকাইনেসিস। আমার সাইটোপ্লাজম যখন বিভাজিত হয়েছে, তখন তারা লক্ষ্য হয়েছে এরা এদিকে চলে আসবে, এরা এদিকে চলে আসবে, ওরাও তখন গতিশীল হয়েছে। যেহেতু সাইটোপ্লাজমের তোমার গতিশীল হয়েছে, তখন সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। ওকে, তো আমাদের কোষ বিভাজনের যে জটিল প্রক্রিয়াটা, সেটা জটিলতা তো মেইনলি হলো নিউক্লিয়াসের ভিতরে। কারণ একটার ভিতরে 3টা প্লাস্টিড গেল, আরেকটার ভিতরে 2টা গেল, সমস্যা নেই, তেমন একটা সমস্যা হবে না। কিন্তু ক্রোমোজোমের ভিতরে যদি নাম্বারিং সমস্যা হয়, তাহলে তুমি শেষ, ক্যান্সার তৈরি হয়ে যাবে। তোমার ভিতরে মিউটেশন হয়ে গেল, ঝামেলা শুরু হয়ে যাবে বডিতে। আমাদের বডিতে হলো তোমার 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাই না? 23 জোড়া ক্রোমোজোম থাকে, সব কয়টা কিন্তু ডাবল করে একই রূপের। তোমার মনে করো যে তোমার চেহারার মতো আরেকজন চেহারা আছে, এখানে যতজন আছে, এখানে তোমার যে কয়জন আছে সবারই মনে করে একজন করে ক্লোন আছে, কপি, তোমার মতোই দেখতে। এখন আমি 2টা টিম গঠন করব, তা আমি যদি বলি যে 2 টিমে আমি সমান সমান রাখবো, তখন তুমি কি করতে চাইবা? তা আমি এদেরকে ক্লোন করে একদম এ পাশে থাকলো, আমি এর মতো চেহারায় আমি অন্য টিমে দিলাম, এক চেহারার মতো আমি দুইজনকে এক পাশে দিব না। এটাই তো হলো তোমার সুবিন্যস্ত, তাই না? তুমি মনে করো আরাফাতের মতো দুইজনকে, দুই আরাফাতকে একদল দিয়ে দিলা, তাহলে কিন্তু দুই টিমের ভিতরে ম্যাচিং হইলো না। আমাদের ভিতরে যে ক্রোমোজোম গুলো আছে, সেগুলো নাম্বারিং আছে, ডিএনএ করা হয় না, ডিএনএ টেস্ট করা হয় না, মানে কি করা হয় ম্যাচিং করে দেখে। আচ্ছা, তাহলে তোমার 1 2 নাম্বারিং যদি করি, 1 2 এইভাবে নাম্বারিং করা, বা আমরা এইভাবে ধরি 2 3 4 এরকম ভাবে নাম্বারিং করে 22 পর্যন্ত আছে। আর হলো 23 নম্বর যেটা আছে, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, এক্স আর হলো ওয়াই। ওকে, আইদার এক্স নয়তো হলো তোমার ওয়াই। তাহলে আমি একটা বডির ভিতর যে ক্রোমোজোম গুলো আছে, এইভাবে হলো তোমার 23 জোড়া, এখানে হলো তোমার 22 22 এভাবে এই পর্যন্ত আছে। আচ্ছা, তাহলে এগুলাকে আমাকে ডাবল করতে হবে, সবগুলাকে ডাবল করা হয় মেইনলি। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস পড়ায়, যে মুহূর্তে রেপ্লিকেশন হয়ে গেল, যে মুহূর্তে রেপ্লিকেশন হয়ে গেল, দুইটা আলাদা হওয়ার আগে তো এজ 10 রেপ্লিকেশন হয়, তোমরা পড়ছো অলরেডি। এজ 10 যখন রেপ্লিকেশন, সবগুলো তো ডাবল হয়ে গেছে, 23 23 46 46 যখন রেপ্লিকেশন হচ্ছে, আরো 46 তৈরি করছে না কোষের ভিতরে, ওইটাকে আমরা কি তাহলে 4n বলতে পারবো? যে মুহূর্তে ভাগ হয়ে যায় কিন্তু রেপ্লিকেশন করছে, এটা কি কখনো চিন্তা করে দেখছো? রেপ্লিকেশন হচ্ছে সেই মুহূর্তে তো সে 2n নাই, মনে হতে পারে 4n। অ্যাকচুয়ালি n এর ধারণাটা এটা না, n এর ধারণাটা হচ্ছে একই প্রকারের কয়জন আছে, এই প্রকারের একজন আছে, এটাকে বলছে হলো তোমার n। দেখবে এক প্রকার, এই প্রকারের একটা আছে, সেজন্য এটাকে বলছে আরেকটা n। দুইটাকে একসাথে বলছি যে দুই রকমের জিনিস আছে। আমি যদি এটাকে আরেকটা n বানাই, এর একটা কপি করলাম, কিন্তু রকম তো একটাই, সেটের মতো রকম তো একটাই, ওটাকে আমি এক n ধরবো, তাহলে কোষটা হচ্ছে 2n। কিন্তু ডিএন এর পরিমাণ কি, ক্রোমোজোমের পরিমাণ কি, ডাবল হয়ে গেছে, তাই না? এটাকে চাইলে আমি এই অবস্থায় যদি থাকে, তখন আমি বলতে পারি 2d, টি দ্বারা আমি ডিএনএ বোঝালাম। যখন রেপ্লিকেশন ঘটে, তখন এই কোষটা হয়ে যায় হলো 4d। এরকমই এখন আরেকটা আছে, 4d হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু 2n, কারণ একই রকম দেখতে যে তৈরি হয়েছে। তারপরে এটা হলো তোমার সেল ডিভিশন হয়ে যায়, ক্যারিওকাইনেসিস ঘটে, তোমার ক্রোমোজোম গুলো আলাদা হয়ে যায়। আমাদের যখন আর্ট করা হয়, তখন মনে হয় কি, আমার এটা প্রথম মনে হয়েছে যে এরকম ভাবে আর্ট করছে, এটা এই পাশে দিয়ে দিল, আবার এটা এই পাশে দিয়ে দিল, তাই তো কমে গেল। তারপরে বলতেছি মাইটোসিস। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, যা আমরা দেখি বাস্তবে তা আলাদা। ওকে,
তাহলে ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজনটা হচ্ছে সাইটোকাইনেসিস। আচ্ছা, এখন এই সাইটোকাইনেসিসটা পরে বলবো, ক্যারিওকাইনেসিসটা মেইনলি এখন আমরা লক্ষ্য করবো এর ভিতরে কি কি আছে। এই পুরো প্রসেসটাকে, কোষ বিভাজন পুরো প্রসেসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এম ফেজ, মাইটোসিস সেল ডিভিশন, যে কোষটা বিভাজিত করবে, আর বাকি সময়টাকে বলতে হলো ইন্টারফেজ। নাম তো শুনছো তোমরা, তোমাদের মনে হয় একটু খারাপ লাগতেছে কারণ গরম, আমার নিজেরই খারাপ লাগতেছে। কয়টা বাজে? 8টা বাজে নাই। পড়তে পারবা তোমাদের তৃপ্তি? এই তোমার, আচ্ছা তাহলে কি কি বার কি আবু সাইদ, তোমাদের সমস্যা হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে একটা কোষ, এই কোষের জিনিসটা নিউক্লিয়াসে বিভাজিত হয়ে যাবে। ওকে, নিউক্লিয়াস যে বিভাজনের অবস্থা সেটাকে আমি বলছি এম ফেজ, এম দশা, মূল মাইটোটিক দশা। এম আসলে মাইটোসিস থেকে, মূল দশাটা হলো এম। আর বাকি যে সময়টা, এটাকে তোমাদের যে বইতে একটা চক্রাকার করে দিছে, তাই না? আচ্ছা, মনে করে একটা কোষ ছিল, এখানে ডিভাইডের মধ্যে দুইটা কোষে উৎপন্ন হলো, এই কোষটা আবার পরবর্তীতে বিভাজিত হয়ে আবার দুইটা তৈরি করবে। এই কোষটা পরবর্তীতে বিভাজিত হওয়ার জন্য কি করতে হবে? একে আবার মায়ের মতো হওয়া লাগবে না? হইলে তখন সেখান থেকে আবার একটা বাচ্চা তৈরি করতে পারবে। আমাদের জাস্ট মানব জীবনের কথা যদি চিন্তা করি, আমাদের মায়ের পেটে থেকে একটা ডটার, একটা কন্যা শিশু জন্ম হইলো, কন্যা শিশুকে বিয়ে দিলে কি ওই কন্যার সঙ্গে সঙ্গে আবার আরেকটা কন্যা জন্ম দিতে পারবে? না, সেই কন্যাকে কি হতে হবে? আমাদের দেশে আইন অনুযায়ী 18 বছর মিনিমাম হইতে হবে, এর ভিতরে সে পড়াশোনা করবে, বিয়ের প্রস্তুতি নেবে ফ্যামিলি, তারপরে বিয়ে দিবে। বিয়ে দিলে ও তখন পরবর্তীতে আর একটা জন্ম দিতে পারবে। মনে করে সেল ডিভিশন সাথে তুলনা, মায়ের সেল ডিভিশনের মাধ্যমে কন্যা আসে, এই কন্যাটা আবার আস্তে আস্তে বড় হইলো, আবার একে বিয়ে দিলে আবার ও 10 মাসের ভিতরেই ইনশাল্লাহ আর একটা নবজাতক পৃথিবীতে আনতে পারবে। আচ্ছা দেখো, এখানে কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময়টা কিন্তু সংক্ষিপ্ত। কিভাবে? বিয়ে হইলো, 10 মাস পরে নতুন একজন সন্তান পৃথিবীতে আসতে পারলো, কিন্তু এই 10 মাসের জন্য ওকে অপেক্ষা করতে হয়েছে কতদিন? 18 বছর মিনিমাম। 18 বছর কিন্তু হিউজ টাইম। ও আস্তে আস্তে মায়ের সমান হয়েছে, তারপরে হলো তোমার পরিপক্কতা লাভ করার পরে, ফ্যামিলি সবকিছু ম্যানেজ করার পরে তারপরে ওর বিয়ে হয়েছে, তারপরে ওর সন্তান জন্ম দিতে পারছে। তাহলে অ্যাকচুয়ালি প্রস্তুতির দশাটাই হলো অনেক বেশি, আর হলো তোমার আলাদা হয়ে যাওয়ার প্রসেস, সন্তান জন্ম দেওয়ার প্রসেস, ওই সময়টা কিন্তু একেবারে কম। তো ইন্টারফেজ আর হলো এম ফেজ, লাইক এখান থেকে এখানে আসলো, এটা মাইটোটিক দশা। আবার এখান থেকে এই ছোটবেলা থেকে আবার যখন বড় হইলো, এটা হচ্ছে তোমার ইন্টারফেজ। ইন্টারফেজ কেন বলছে? ফেজ মানে কি? ধাপ বা দশা। ফেজ ধাপে, ইন্টার মানে কি? ইন বিটুইন, দুইটার মাঝে, দুই স্কুলের মাঝখানে খেলা, ক্রিকেট খেলা, ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। ইন্টার স্কুল মানে দুই স্কুলের মাঝে, যদি একই স্কুলের মাঝে খেলো তখন সেটাকে বলে ইন্ট্রা, INTRA, ওটা একই জিনিসের ভিতরে, অন্ত। আর এটাকে বলা হয় আন্ত, দুইটার মাঝখানে, দুইটা ধাপের মাঝখানে। একবারে যে জন্ম দিল এম ফেজ, এখান থেকে এটাতে কনভার্ট হলো এম ফেজ, ও আস্তে আস্তে আবার বড় হলো 18 বছরে, দীর্ঘ সময়, তারপরে এই আবার জন্ম দিয়ে বড় হয়ে গেছে। এই যে দুইটা এম এর মাঝখানে যে অবস্থা, নিজেকে যে বড় হইলো, এই অবস্থাকে বলছে হলো ইন্টারফেজ, দুইটা ধাপের মাঝখানে, সেজন্য এটাকে বলছে ইন্টারফেজ। ওকে, তো ইন্টারফেজের সময় হলো তোমার 90 to 95% টাইম, আর এম ফেজ খুবই কম টাইম লাগে, এটা হচ্ছে হলো তোমার 5 থেকে 10 ভাগ। এখন ইন্টারফেজ দশাকে আবার 3 ভাগে ভাগ করছে। আমাদের শিশুদের ক্ষেত্রে কি থাকে? শৈশবকাল, কৈশোরকাল, বৈষয়িকাল, এভাবে বিভিন্ন কাল থাকে, তাই না? বিভিন্ন সময় বডিতে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। তো একটা কোষের ভিতরে সেম জিনিস ঘটে। এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসটাকে 3টা ভাগে ভাগ করছে। এটা হলো G1, গ্যাপ 1, S সিনথেসিস, তারপর হলো তোমার গ্যাপ 2, 3টা ধাপে ভাগ করা হয়েছে। এখন 3 ধাপের ভিতরে কি কি জিনিস ঘটে, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, বা ইন্টারফেস থেকে তোমাদের সিকিউ আসতে পারে। এই ধাপে কি কি বিক্রিয়া ঘটে, কোষের ভিতরে বিভিন্ন বিপাকীয় বিক্রিয়া ঘটে, এগুলো তোমরা ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে ইন্টারফেস এর ভিতরে তাহলে কয়টা ধাপ আছে? 3টা। তাহলে ইন্টার ভিতরে 3টা আছে, কি কি ধাপ? G1, এটা হচ্ছে তোমার 3টা, এটা হলো G1, S, তারপর হলো তোমার G2, G2 এর পরে কিন্তু বিয়ে,
এটা হলো বিয়ের আগের অবস্থা 18 বছর বয়সে, আর এটা হলো একদম শুরুতে, আর এটা হচ্ছে তোমার মাঝামাঝি। আচ্ছা, এদের কিরকম টাইম লাগে, কোনটা কত পার্সেন্ট টাইম লাগে, এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা আমি এভাবে মনে রাখতে পারি, আমি যেভাবে মনে রাখছি। এটা হচ্ছে 34, এটা হচ্ছে 35, এটা হচ্ছে 36। তিনটা সংখ্যা মনে রাখবো, G1 S G2 তিনটা সংখ্যা মনে রাখবো। 34, 35, 36 তিনটা ক্রমান্বয়ের সংখ্যা। 34 মানে কি, 3 আর 4 30 থেকে 40%। 35 30 থেকে 50%। 36 তাহলে কত পার্সেন্ট হওয়া উচিত? 30 থেকে 60 হওয়া উচিত, তাই না? আমি সেই হাই স্কুল থাকতে দোকানদারের সাথে তখন আমি হিসাব করি, মাথায় ঢুকে না। আমি এক বই কিনলাম 10% ডিসকাউন্ট, তাই আমি 10টা কিনি 100% ডিসকাউন্ট, ক্যালকুলেটর চাপ দিলে তো 0 টাকা, আমার দোকানদার দেয়াই লাগে না। তাহলে ওই 10% পুরা ইয়ে থেকে যতটুকু কিনছি তার থেকে 10%। আচ্ছা, তাহলে গণিতে একটু ধারণা প্রথমে কমই ছিল, দুর্বলতা ছিল। এটা হলো 3 নাম্বার, 3 নাম্বার না, এই তিনটার ভিতরে 3 নাম্বার, এটাকে জাস্ট 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে কত হয়? 12। এটা অ্যাকচুয়ালি 12। তাহলে 34, 35, 36, 36 এটা অ্যাকচুয়ালি 12। 12 মানে হচ্ছে হলো তোমার 10 থেকে 20% টাইম। 3 ধাপে এই পরিমাণ সময় লাগে। এখন আমাদের মেইনলি পড়তে হবে যে G1 এর ভিতরে কি ঘটে, S দশায় কি ঘটে, আর G2 এর ভিতরে কি ঘটে। আমরা এগুলো গল্পের মাধ্যমে পড়বো। গল্পের মাধ্যমে কি, আমাদের বায়োলজির একদম খিটিমিটি বিষয়গুলো এত ভিতরে ঢুকে পড়ার দরকার নাই, আমরা সহজ ভাবে আমাদের নিজেদের লাইফের সাথে তুলনা করে শিখে ফেলবো। কিভাবে? G1 টা হলো জাস্ট বাচ্চাটা, বাচ্চা অবস্থা, বাচ্চা হয়েছে, তারপরে হলো তোমার G1। এই অবস্থায় কি চিন্তা করে, একটা গ্রাম অঞ্চলে মেয়েদের ক্ষেত্রে যদি বলি, একটা মেয়ে শিশু মানে কি, মায়েদের চিন্তা থাকে, আচ্ছা তাহলে মেয়েকে বিয়ে দিব, তাহলে অনেক টাকা পয়সা জমাই, জিনিসপত্র কিনে রাখি, বিয়ে দেওয়ার সময় মেয়েকে সাথে দিতে হবে। যদিও বর্তমান ধারণাটা চেঞ্জ, উল্টা, মেয়েকে দেওয়া উচিত, ইসলামও তাই বলে। মেয়ে বাড়িতে যে খরচ হবে সেটা হলো ছেলেদেরকে দেওয়া উচিত, কারণ তোমার ওয়াইফ তোমার দামি জিনিস, সেটাকে তো তোমার ওর বাপ মা তো তোমাকে লালন পালন করছে, তোমার দামি জিনিস আরেকজন লালন পালন করছে, তাহলে তাকে তো তোমার করা উচিত, রেসপেক্ট দেওয়া উচিত, প্লাস তাকেই দেওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে এটাকে বোঝা হিসেবে নিচ্ছে, শুধু মেয়েদের সাথে আরো দেওয়া হয়। আস্তে আস্তে এগুলো চেঞ্জ আসবে। ওকে, তাহলে একটা শিশু জন্ম নিল, তাহলে মায়েদের প্রথম চিন্তা কি, দিতে হবে, তাই না? দেওয়ার জন্য তাহলে কি করতে হবে, আমাকে বিভিন্ন জিনিস জড়ো করতে হবে, একটা কোষে ডিভিশন ঘটবো, ক্রোমোজোম গুলা ডাবল হয়ে যাবো। ক্রোমোজোম কি দ্বারা গঠিত? বিভিন্ন নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি কি আছে? এডেনিন, গুয়ানিন, হাবিজাবি, এগুলা ATGC, এগুলা। কিন্তু ডিএনএ যদি ভেঙে দেখো এগুলাই তো আছে, তাই না? এর সাথে কি থাকে, টি থাকে, তারপরে জির সাথে হলো তোমার সি থাকে, এভাবে হলো তোমার আরএনএ গুলোর ভিতরে তোমার ইউরাসিল থাকে, এগুলা থাকে। এখন যেহেতু ডাবল হবে, ডাবল হওয়ার জন্য তাহলে এই জিনিসগুলো লাগবে। তুমি একটা বিল্ডিং এর মতো আরেকটা বিল্ডিং বানাবা, তাহলে তো তোমার সেই অনুযায়ী তো ইট সিমেন্ট, এখানে যে টাইলসটা ইউজ করেছে সেরকম টাইলস তোমাকে আনতে হবে, তাই না? তো প্রথম কাজ হচ্ছে, যেহেতু সন্তান জন্ম নিয়েছে, তাহলে আমাকে এগুলা তৈরি করা। প্রথম কাজ হচ্ছে মেটেরিয়াল রেডি করা। তাহলে G1 ধাপে মেইনলি পরবর্তী ধাপে যে জিনিসটা হবে, সেই জিনিসটা মেটেরিয়ালস গুলা কালেক্ট করে, মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে জিনিসপত্র কালেক্ট করে। ওকে, এস দশায় কি করা হয়, কালেক্ট করা জিনিসগুলাই একসাথে বেঁধে জিনিসটা ডাবল করে ফেলে, মেয়েকে দিতে হবে। ইট গুলা দিয়ে বিল্ডিং তৈরি করে ফেলে, এগুলা দ্বারা ডিএনএ তৈরি করে ফেলে, ডিএনএ এগুলা মানে মোট কথা ক্রোমোজোম গুলাকে ডাবল করে ফেলে। তাহলে ক্রোমোজোম এখানে ডাবল হয়ে গেল, তাহলে এস দশায় রেপ্লিকেশন ঘটে, ডাবল হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে গেল। এখন আসি, এস দশায় ক্রোমোজোম ডাবল হয়ে গেল, ঠিক আছে, তারপরে হলো তোমার G2 দশায় তাহলে কি ঘটে? G2, আচ্ছা, এটা হলো শুরুর দিকে বাচ্চা অবস্থা, জিনিসপত্র জোগাড় করলাম, তারপরে যখন বিয়ের কাছাকাছি এখন আমি দিয়ে দিব, মেয়েকে পাঠিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে আমি ডাবল করে ফেললাম, সবকিছু রেডি করে ফেললাম। এখন আমার হলো বিয়ের দিন, বিয়ে এখনো হয় নাই, G2 পার করে দিলি বিয়ে, তাহলে ওর সন্তান জন্ম দেওয়ার বৈধতা পেয়ে যাবে। তার মানে G2 যেটা বলতে পারে সেটা হলো একদম বিয়ের আগের দিনের অবস্থা বা বিয়ের দিনের অবস্থা চিন্তা করতে পারো। বিয়ের দিনে কি লাগে, আয়োজন, খাবার দাবার, অনেক কিছু, রান্না বান্না, বাড়িতে অনেক বেশি আয়োজন চলে, জিনিসপত্র তো রেডি করা শেষ, রান্না বান্না করা লাগবে, খাওয়াইতে লাগবে, তাই না? রান্না বান্নার জন্য জ্বালানি কি, শক্তি, তাপ শক্তি। তাপ শক্তি কই থেকে আসে?
এটিপি, এই অবস্থায় কিন্তু এটিপি রেডি হয়ে যায় G2 তে। মানে কোষ বিভাজন তো ঘটবে, তাহলে এটিপি কোন অবস্থাতেই করা হয়? G2 তে সমস্ত কিছুই হয়ে যায়। আবার তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো লাভ ম্যারেজ না। পাচ্ছে কি সহজে কবুল বলবে? পাশের থেকে বলবে, কাজী সহ বলে, বলো মা কবুল। না, আমার লজ্জা করে, একদম চুপচাপ থাকবে। পাশে থেকে কি বলবে, বান্ধবীরা কি বলবে? হ্যাঁ কবুল বল, তাই না? বলতে বলবে। তাহলে বাইরে থেকে একজন বলবে যে তুমি, তোমার বিয়ের বয়স হয়ে গেছে, তুমি ম্যাচুর হয়ে গেছো, ওকে প্রমোট করবে, তুমি কবুল বলে ফেলো। তো ওইখানে একজন থাকে G2 তে, ও ম্যাচুরেশনটা প্রমোট করে, সেজন্য এটাকে বলছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কোন ধাপে থাকে? একদম বিয়ের দিন, জাস্ট এমএ প্রবেশ করার আগে G2 ধাপে। ও তখন বলে যে তুমি এখন ম্যাচুর হয়ে গেছো, তুমি কবুল বলে ফেলো, সেল ডিভিশনের ভিতরে এম ফেজে চলে যাও। তাহলে মনে রাখবা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকে G2 ধাপে। ওকে, তাহলে এখান থেকে তোমার এতটুকু জানলে চলবে। এখন আসি, এই যে সাইকেলটা যে হলো, এই সাইকেলটা মেইনটেইন করে কে? ছেলে মেয়ে বখাটে হয়ে যেতে পারে, তাই না? এর জন্য তো একজন তো পিতা মাতা থাকে প্যারেন্টিং করার জন্য, নির্দিষ্ট গাইডলাইনের ভিতরে রাখার জন্য। তো যে জিনিসটা এটাকে মেইনটেইন করে, বডিতে সচরাচর মেইনটেইনিং ফ্যাক্টর গুলো সচরাচর হরমোন বলি আমরা। হরমোন গুলো কিন্তু সবকিছু মিলে, গ্রোথ ফ্যাক্টর আছে, গ্রোথ হরমোন আছে, তুমি তখন লম্বা হবা, না থাকলে তুমি হবা না। সমস্ত কিছু মেইনটেইন করে এরা। মেইনলি এই হরমোন গুলাই হলো সেল ডিভিশনে তোমার প্রমোট করে দেয়। ওরাই নির্দেশ দেয় যে সেল ডিভিশন ডাবল হওয়া দরকার, এক জায়গায় কাটা গেছে, তাহলে এই জায়গা আবার পূরণ করা দরকার। ওখানে তখন নির্দেশ আসে যে গ্রোথ ফ্যাক্টর আছে, যেখানে গ্রোথ হওয়া দরকার, এগুলোকে ফ্যাক্টর বলা হয়। বা এই ফ্যাক্টর জাতীয় জিনিস, হরমোন জাতীয় যত জিনিস আছে, সবগুলাই হলো তোমার প্রোটিন জাতীয় জিনিস। তাহলে যত প্রকার হরমোন আছে ম্যাক্সিমামই কি জাতীয় জিনিস? প্রোটিন জাতীয় জিনিস। আমাদের বডি প্রোটিন দ্বারাই তৈরি। ওকে, তোমাদের একটা যে মাথায় রাখবা, প্রোটিন, যত প্রকার প্রোটিন পাবা বডিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাইটিন ব্যতীত, ওর সাথে সবগুলা শেষে আয়ন পাবা। তাহলে যেগুলা প্রোটিন দ্বারা গঠিত, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সবার শেষে কি পাবো? আয়ন। আয়ন যুক্ত, ইন যুক্ত যদি ওয়ার্ড পাই, আমি ধরে নিব এটা হচ্ছে প্রোটিন। সেল সাইকেল নিয়ন্ত্রণ করে যে প্রোটিন, সাইকেল নিয়ন্ত্রণ করে যে প্রোটিন, তাকে আমি কি বলবো? সাইকেল যোগ ইন। তাহলে সাইকেল যোগ ইন, তাহলে এটাকে আমি কি প্রোটিন বলবো? সাইক্লিন প্রোটিন। তাহলে সাইক্লিন প্রোটিন সেল সাইকেল নিয়ন্ত্রণ করে। কে সাইকেল মেইনটেইন করে, নিয়ন্ত্রণ করে? সাইক্লিন। এটা একটা হলো ফ্যাক্টর, এই ফ্যাক্টরটাই মেইনলি নিয়ন্ত্রণ করে। এখন কথা হলো যে ইন থাকলেই প্রোটিন, এর আরো কিছু উদাহরণ দেন। তোমরা পড়ছো ব্যাকটেরিয়ার সাথে ফ্লাজেলা থাকে, যদি ফ্লাজেলা থাকে সেটাকে বলা হয় ফ্লাজেলেট। ফ্লাজেলা যদি না থাকে এ ফ্লাজেলেট। এ মানে হলো উইদাউট ফ্লাজেলা। এখন যদি বলি যে ফ্লাজেলা কি দ্বারা তৈরি, ফ্লাজেলা হলো একটা প্রোটিন জাতীয় জিনিস, প্রোটিন জাতীয় জিনিস। তাহলে সবার শেষে কি থাকবে? ইন থাকবে। ফ্লাজেলা যে জিনিস দ্বারা তৈরি সেটাকে বলা হয় ফ্লাজেলিন। ব্যাকটেরিয়ার সাথে আরেকটা জিনিস থাকে পিলি। পিলি কিরকম? এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এই জায়গায় দেখবে একটা লম্বা, শক্ত শক্ত হয়ে গেছে কাটার মতো। পিলি, পিলি কি দ্বারা গঠিত? পিলিন দ্বারা গঠিত। শেষে শুধু আয়ন যুক্ত করে দিলাম। তুমি পরিফেরার ভিতরে পড়ছো, এই প্রাণীগুলো হলো তোমার স্পঞ্জ জাতীয়। স্পঞ্জ কি দ্বারা গঠিত? স্পঞ্জিন দ্বারা গঠিত। স্পঞ্জিন জিনিসটা কি বলতো? এটা কার্বোহাইড্রেট নাকি প্রোটিন? প্রোটিন, কারণ নামের ভিতরে আমি তোমাকে শিখিয়ে দিছি শেষে আয়ন আছে, কিন্তু বলে দিবা হলো স্পঞ্জিন জিনিস হলো প্রোটিন জাতীয় জিনিস। ওকে, আচ্ছা, তাহলে সাইক্লিন জিনিসটা সেল সাইকেলটা নিয়ন্ত্রণ করতেছে। তাহলে ইন্টারফেজ দশায় আমরা কি কি বললাম? G1 S G2 কোনটার ভিতর কি কি ঘটে মনে থাকবে? G1 এ প্রথমে ম্যাটেরিয়ালস কালেক্ট করে, এস দশায় সেটা হলো তোমার রেপ্লিকেশন হয়ে যায়, ডাবল হয়ে যায়। আর G2 তে একদম বিয়ের দিন, বিয়ের দিনের কথা চিন্তা করবা, ম্যাচুরেশন প্রমোটিং থাকবে, সেখানে রান্না বান্নার জন্য হলে এনার্জি লাগবে, এটিপি লাগবে, এগুলো সব কিছু ওই জায়গায় মেইনটেইন করা হয়। জাস্ট তুমি বই দেখলে দেখবে যে তোমার কাছে একদম ইজি হয়ে গেছে। তাহলে আমাদের ইন্টারফেস দশাটা পড়া শেষ। তারপর আসলে তোমার মাইটোসিস, সেল ডিভিশন। মাইটোসিস গুলো আবার আমরা ভেঙে ভেঙে পড়বো। কি বোর্ড হয়ে